দিশা নিজের বাবার বাড়ির মানুষের সামনে সিনক্রেট করতে পারল না। এখন সে কিছু করলে সব বাবা মায়ের কানে উঠবে। দিশার বাবা ভাইয়েরাও এসব পছন্দ করে না। জানতে পারলে ভীষণ অপমানিত হবে দিশা। নিজের রাগ সামলে উঠে গেল নিতুকে সাহায্য করতে। নাস্তার পর লোবনাকে নেওয়া হলো পাত্রের সামনে। নিতু ভালো করে পাত্রের দিকে তাকালো। কেমন বিশ্রীভাবে লোকটা লোবনাকে দেখছে। নিতুর অন্তরাত্মা কেঁপে উঠল। লোকটার দিকে তাকাতেই কেমন চরিত্রহীন মনে হয়। চোখ দিয়ে লোবনার মাথা থেকে পায়ের তলা পর্যন্ত পরখ করে ফেলেছে সে। এরপর নিতুর দিকে তাকালো। নিতু চমকে ভেতরের দিকে চলে গেল। মনের ভিতর সতর্ক সংকেত বেজে উঠছে নিতুর। এখানে লোবনাকে কিছুতেই বিয়ে দেওয়া উচিত নয়। আর একবারও নিতু ওদের সামনে গেল না। মেহমান বিদায় নিল 3টের দিকে। যাবার সময় বলে গেল পাত্রী তাদের পছন্দ হয়েছে। আগামী শুক্রবার তারা এঙ্গেজমেন্ট করতে চায়। সবাই যাওয়ার পর নিতু লোবনার দিকে তাকালো। লোবনাকে ভীষণ আনন্দিত লাগছে। ছেলে লোবনার হাতে 5,000 টাকা দিয়েছে। লোবনা দিশাকে ফিসফিস করে বলল, তোমার ভাই ভীষণ রোমান্টিক ভাবি। আমার হাতে টাকা দেওয়ার সময় কেমন করে আমার হাতটা ধরেছিল, আমার ভাবতেই শরীর শিউরে উঠছে কেমন। বলেই লজ্জা পেল লোবনা। নিতু শুনে হতাশ হলো। লোবনাকে নিতু জিজ্ঞেস করলো। তুমি রাজি বিয়েতে? লোবনা বিরক্ত হয়ে বলল, রাজি না হওয়ার কি আছে? এরকম ধনী ছেলে কি সবসময় এসে বসে থাকবে আমার জন্য? নিতু আর কিছু না বলে শামীমের কাছে গেল। কোনো ভনিতা ছাড়াই বলল। এই বিয়েটা কি বন্ধ করা যায় না? শামীম হেসে বলল, লাভ হবে না। মাকে আমি 1000বার বুঝিয়েছি, মা কিছুতেই শুনবে না। আমি রুমানাকেও বলেছি, সেও স্বপ্নে বিভোর হয়ে আছে। দিশা এদের সবার ব্রেন অশ করে দিয়েছে, কেন এদের মাথায় ঢুকছে না। নিতু ভীষণ কষ্ট পেল এসব শুনে। কিন্তু লোবনার রুমের বাইরে দাঁড়িয়ে শুনে তাহারা বেগম তার আর তার মেয়ের কত প্ল্যানিং শুরু হয়ে গেছে এখনই। নিতু নিজের রুমে চলে গেল। তামিমের ফোন এখনো বন্ধ। নিতুর হঠাৎ করেই এই পৃথিবী কেমন অসহ্য লাগতে শুরু করলো। এত বড় পৃথিবীতে তার একান্ত আপন বলে কেউই নেই। সকালে কলিং বেলের শব্দে নবনীর ঘুম ভাঙলো। দরজা খুলে দেখে মেঘ দাঁড়িয়ে আছে। গায়ে একটা সাদা টি শার্ট, একটা নীল জিন্স, অথচ কি ভীষণ ফ্রেশ লাগছে তাকে। মেঘের মুখখানা এত আদুরে মনে হচ্ছে কেন আজ হঠাৎ করে। নবনীর ইচ্ছে করলো মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে দেখতে, কিন্তু তা সম্ভব হলো না। হাশেম আলীর রুম থেকে বের হয়ে বললেন, মাস্টার আসছে নবনী, ভিতরে আইতে দে। কাইল আসলো না, আমি তো চিন্তায় কইরা গেছি। 1,00,000টা মানুষ, কোনো অসুখ টসুখ হয়েছে কিনা কে জানে। স্যার, আপনার মেসের ঠিকানাটা একটু দিয়ে যাইয়েন। আপনার কোনো অসুবিধা হইলে দেখতে যাইতে পারি। নবনীর ঠোঁট কামড়ে হাসলো মেঘের দিকে তাকিয়ে। এবার জব্দ হবে মেঘ। অথচ মেঘ যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে। একটা কাগজ বের করে হাশেম আলীকে দিয়ে বলল, এই নিন চাচা, এটাই আমার ঠিকানা। নবনী হতভম্ব হয়ে গেল দেখে। মেঘ নবনীর দিকে তাকিয়ে চোখ মেরে বলল। একটু পানি দেবেন প্লিজ। তারপর ফাল্গুনির রুমে গিয়ে বলল। আমার স্টুডেন্টরা কই? পড়তে হয়ে যাও সবাই। ফাল্গুনি আর চৈতালির সাথে মেঘের ভীষণ ভাব হয়ে গেছে। দুজনে গাল ফুলিয়ে রইল। চৈতালি বলল, ভাইয়া, তুমি গতকাল আসোনি কেন? আমরা তোমার অপেক্ষায় ছিলাম। জানো, গতকাল আপা আমাদের পড়িয়েছে, তোমার নামে অনেক বাজে কথা বলেছে আপা। ফাল্গুনি গলার স্বর নিচু করে বলল, ভাইয়া, আমি বলি বাকিটা। আপা বলেছে তুমি নাকি আমাদের ঘোড়ার আন্ডা পড়াও, পড়াতে পারো না মোটেও, অযথা সময় নষ্ট করো। আমরা দুজন তাই গতকাল থেকে আপার সাথে কথা বলি না। মেঘ তাকিয়ে দেখে নবনী এসে দাঁড়িয়ে আছে পিছনে। ফাল্গুনির চুলের ঝুঁটি ধরে বলল, এই তাহলে আসল ঘটনা, তাই না? এই জন্য আমার সাথে কথা বলা হয়নি। তোদের স্যারের সামনে বলছি এবার, তোদের স্যার একটা গন্ড মূর্খ, কিছুই পারে না। মেঘ মুচকি হাসলো নবনীর কথা শুনে। তারপর নিজের ছাত্রীদের উদ্দেশ্য করে বলল, তোমরা বলো তো, খালি কলসি বাজে এর ইংরেজি কি হবে? দুজনে সমস্বরে চিৎকার করে এর ইংরেজি বলল। নবনী টেবিলের উপর ধূপ করে গ্লাসটা রেখে দিয়ে চলে গেল। দুই বোন হাসতে হাসতে গড়াগড়ি খেল। তাদের প্রিয় স্যারকে নিয়ে বাজে কথা বলার উচিত জবাব পেয়েছে। মেঘ পকেট থেকে 3টা ডেইরি মিল্ক চকলেট বের করে দুজনকে দিয়ে বলল, এটা তোমাদের আপার জন্য, আমি চলে গেলে দেবে, ঠিক আছে? এবার পড়তে বসো। নবনীর রুমে বসে একটা বই পড়ছে।
মেঘের টেক্সট এলো তখন। নবনী পড়ে দেখে মেঘ লিখেছে। ভীষণ তৃষ্ণা পেয়েছে। নবনী রিপ্লাই দিল। পানি রেখে এসছি, খেয়ে নিলেই হয়। মেঘ আবার মেসেজ দিল। এই তৃষ্ণা যে কাউকে দেখার তৃষ্ণা, আকণ্ঠ জলপান করলেও এই তৃষ্ণা মিটবে কি? নবনীর কেমন লজ্জা লাগলো এটা পড়ে। সারা শরীর যেন অবশ হয়ে গেল। নিঃশ্বাস ভারী হয়ে এলো। বুকের ভেতর তীব্র তীব্র করতে লাগলো। লজ্জায় নবনী আর বের হতে পারল না। এই মানুষটা এত ছোটকাটা কেন? হুট করে কি কথা থেকে কি কথায় চলে যায়। সে কি বোঝে না? এসব শুনলে নবনীর কেমন ঘোর ঘোর লাগে। নিজেকে পাগল পাগল মনে হয়। মেঘ যাওয়ার সময় জোর গলায় বলল। চাচি ভীষণ তৃষ্ণা পেয়েছে আমার। নবনী ম্যাডামের কাছে একটু লেবুর শরবত চাইলাম, দিলেন না তো উনি। বেশি ব্যস্ত মনে হয় উনি। আচ্ছা থাকুক, আমি বাইরে কোথাও ভ্যান থেকে খেয়ে নেবো। রাবেয়া বেগম রান্না চড়িয়েছেন। মেঘের কথা শুনে তিনি ভীষণ লজ্জা পেলেন। ছুটে এসে বললেন। না না বাবা, দাঁড়াও, শরবতটাও খেয়ে যাও বাবা। রাবেয়া বেগম মেয়ের ব্যবহারে ভীষণ লজ্জিত হলেন। নবনীর রুমে গিয়ে দেখেন নবনী আপন মনে হাসছে। মেয়েকে ধমক দিয়ে বললেন। মাস্টারি তোর কাছে সে কখন এক গ্লাস শরবত চাইছে, তুই দিলি না কেন? এখন তুই শরবত বানায় দিবি নবনী, আমার হাতে মার খাইবি নইলে। মাস্টার মানুষের সাথে এইরকম বেয়াদবি আমি সহ্যই করবো না। ওনারা সম্মানী মানুষ, সম্মান দিতে শিখ। নবনী হতভম্ব হয়ে বলল। উনি এখন শরবত ছিল আবার মিথ্যে কথা মা। রাবেয়া বেগম রেগে বললেন। হ, উনি এত বড় মানুষ, এক গ্লাস শরবতের জন্য মিথ্যে কথা কইব? উনি মনে হয় জীবনে শরবত চোখে দেখে নাই। এই দুনিয়ায় তুই একমাত্র শরবত আলী হয়েছস। তোর হাতে শরবত খাওয়ার জন্য এখন উনি মিথ্যে কথা কইতাছে। আমার দুই মাইয়াও তো মিথ্যুক, ওরাও তো কইছে তোর কাছে অবস্থার শরবত চাইছে, তুই দেশ নাই। একটা এতিম পোলা, এতিমের প্রতি তোর দেখি কোনো মায়া দয়াই নাই। এত বড় চাকরি আল্লাহ দেখবে না, অন্তরের মায়া দয়াই আল্লাহ দেখবে। নবনী মায়ের দিকে তাকিয়ে বলল। মা, তুমি এরকম রিয়েক্ট করছো কেন? সামান্য একটা ব্যাপার এটা। রাবেয়া বেগম রেগে বললেন। তুই কি শরবত বানাইতে যাবি, নাকি আমি রান্নাঘরের হাতায় না তোরে মারমু? নবনী কথা না বাড়িয়ে ছুটে গেল রান্নাঘরের দিকে। তারপর শরবত বানিয়ে মেঘের সামনে নিয়ে গেল। বুকের ভেতর দ্রিম্র দ্রিম করছে। নবনীর মনে হলো সবাই যেন সেই শব্দ শুনতে পাচ্ছে। মেঘ নিচু সুরে বলল। এতক্ষণে তৃষ্ণা মিটেছে আমার, বিবি জানকে দেখে। তারপর জোরে বলল। চিনির কোটে মনে হয় লবণ রেখেছেন চাচি। উনি তো চিনির বদলে লবণ দিয়ে রেখেছেন। উফ 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 উফ, এত লবণাক্ত শরবত। তবুও খেয়ে নিচ্ছি। আমার কপালে তো বাসার বানানো খাবার চোখে না। বাইরের খাবার সুস্বাদু হলেও বাসার খাবার স্বাস্থ্যকর, স্বাদ যতই লবণাক্ত হোক না কেন। তারপর বিদায় নিয়ে মেঘ চলে গেল। রাবেয়া বেগম মেয়ের দিকে এমন ভাবে তাকালেন, নবনীর মনে হলো সে আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকলে বুঝি ভস্ম হয়ে যাবে। নিজের রুমে গিয়ে নবনী দরজা লাগিয়ে দিল তাড়াতাড়ি। মনে মনে মেঘের গোষ্ঠী উদ্ধার করে ফেললো। ঠিক করলো আজ অফিসে গিয়ে মেঘের সাথে একচুট ঝগড়া করে নিবে। অফিসে গিয়ে নবনী জানতে পারলো অফিস থেকে তাদেরকে 3 দিনের একটা ট্যুরে নেওয়া হবে, যার সম্পূর্ণ খরচ কোম্পানি বহন করবে। শফিক আহমেদ এবং মাসুমা বেগমের বিবাহ বার্ষিকী উপলক্ষে এই ট্যুর, এবং সেখানেই তাদের অ্যানিভার্সারির অনুষ্ঠান করা হবে। নবনী দেখতে বসে কাজ করছে। কিছুক্ষণ পর পর মাথা তুলে মেঘের কেবিনের দিকে তাকাচ্ছে। দু একবার দুজনের চোখোচোখি হচ্ছে। এর মধ্যে শিমলা কল দিল। অনেকদিন পর শিমলার কল পেয়ে নবনী লজ্জা পেল কিছুটা। অনেকদিন ধরে নবনী শিমলাকে কল দেয় না, দিবে দিবে করে দেওয়া হয় না। কে জানে শিমলা হয়তো রেগে আছে। কল রিসিভ করতে শিমলা উচ্ছ্বসিত হয়ে বলল। নবনী, আমি আর তুমি কিন্তু একসাথে বসবো বাসে, কেমন? নবনী আমতে আমতে করে বলল। আমি যাব কি না তা তো এখনো শিওর না। শিমলা অবাক হয়ে বলল। কি বলো তুমি? তোমার জন্য এত প্ল্যান মেঘের, তুমি না গেলে কিভাবে হবে? নবনী হতভম্ব হয়ে বলল। আমার জন্য প্ল্যান মানে? শিমলা ষড়যন্ত্রের ভঙ্গিতে বলল। তুমি একদিন কথায় কথায় আমাকে বলেছিলে তোমার কখনো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তোমার ভীষণ ইচ্ছে জাফলং যাবার। আমিও তখন মেঘকে বলেছিলাম, মেঘের সেটা মনে আছে। মামা মামির অ্যানিভার্সারি উপলক্ষে করে মেঘ তাই প্ল্যান করলো জাফলং যাবার। শুধু তোমার ইচ্ছে পূরণ করতে অফিসের সব স্টাফ নিজেদের সব আত্মীয় স্বজন নিয়ে জাফলং যাবার প্ল্যান করেছে। প্লিজ নবনী, তুমি অমত করো না। নবনী হতভম্ব হয়ে বসে রইল। ফোন রাখতে যেতেই দেখে মেঘ মেসেজ দিয়েছে।
এক গ্লাস পানি দরকার। নবনী রিপ্লাই দিল না, মেঘের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, এই যে এত ভালোবাসা, এত যত্ন, এসব কতদিন থাকবে? এটা কি সত্যি ভালোবাসা নাকি ক্ষণিকের মোহ? এসব যদি অভিনয় হয় তাহলে নবনী কি সহ্য করতে পারবে? নবনী কি আরো একবার হৃদয় ভাঙার যন্ত্রণা সহ্য করতে পারবে? মেঘ নবনীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে নিজেই চিন্তায় পড়ে গেল। এই মেয়েটা হঠাৎ করে এরকম কি ভাবছে? মেঘ উঠে এলো কেবিন থেকে, নবনীর সামনে এসে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, নবনীতা, কি হয়েছে তোমার? আমাকে বলো নবনীতা, তোমাকে এরকম ফ্যাকাশে লাগছে কেন? নবনীর কান্না এলো। মেঘকে হারিয়ে ফেলার ভয়ে কুপিয়ে কেঁদে উঠল নবনী। মেঘ দিশেহারা হয়ে গেল নবনীর কান্না দেখে। নবনী চেয়ারের পাশে হাঁটু মুড়ে বসে পড়ল ফ্লোরে। তারপর ব্যাকুল হৃদয়ে বারবার জিজ্ঞেস করতে লাগলো নবনীকে। মেঘের ব্যাকুল স্বর প্রায় সবাই শুনতে পেল। নবনী কান্না থামাতেই মেঘ উঠে দাঁড়ালো। নবনী মেঘের এরকম ব্যাকুলতা দেখে কিছুটা লজ্জা পেল। নিজের কান্নাকাটির জন্য নিজেই অপ্রস্তুত হয়ে গেল। ইমোশনাল হয়ে কান্না করে ফেলেছিল, কিন্তু তাতে মেঘ যে এরকম রিয়েক্ট করবে নবনী ভাবেনি। লজ্জায় নবনীর মাথা কাঁচা গেল। রক্তিম হয়ে নবনী বলল, আপনি এরকম ব্যস্ত হচ্ছেন কেন? মেঘ বিষণ্ণ হয়ে বলল, তুমি কাঁদলে যে আমার পৃথিবী এলোমেলো হয়ে যায় নবনী। তোমার মুখে হাসি না থাকলে আমার পুরো পৃথিবীতে মেঘের ঘন ঘটা দেখা দেয়। নবনী জিজ্ঞেস করলো, এই ব্যাকুলতা, এই টান, এই ভালোবাসা কতদিন থাকবে? একসময় যদি বদলে যায়? মেঘ উত্তর দিল, মেরে জান, যদি কখনো এরকম হয় তবে মনে রেখো এই পৃথিবী থেকে ভালোবাসা শব্দটা উঠে গেছে। সেদিন আর গাছেরা ভালোবেসে ফুল ফোটাবে না, পাখি ভালোবেসে গান শোনাবে না, নদী ভালোবেসে সাগরে মিশে যাবে না। যতদিন এসব স্বাভাবিক নিয়মে চলবে ততদিন এই মেঘও তোমাকে পাগলের মতো ভালোবেসে যাবে। নিঃশ্বাস থাকা পর্যন্ত এই ভালোবাসা কমবে না। নবনী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। লাঞ্চের সময় নবনী ক্যান্টিনে যেতেই দেখতে পেল কর্নারের টেবিলে ছোট্ট একটা জটলা। 4 থেকে 5 জন মেয়ে মাথা এক করে হাসাহাসি করছে। নবনী আশেপাশে তাকালো। সবাই ব্যস্ত নিজেকে নিয়ে। কেউ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে, কেউ ফোনে কথা বলছে, আর কেউ খাচ্ছে। আবার কেউ কেউ চ্যাটিং করছে, কেউ বা ফাইল নিয়ে মনোযোগ দিয়ে কাজ করছে। পাশে গরম কফির মগ ধোঁয়া ছাড়তে ছাড়তে ক্লান্ত হয়ে থেমে গেছে। নবনী একটা স্যান্ডউইচ আর একটা কফি নিয়ে মাঝখানে টেবিলে বসলো। নবনী জানে সিসি ক্যামেরায় মেঘ নবনীর দিকে তাকিয়ে আছে, তাই সেভাবেই বসলো যাতে মেঘের দেখতে অসুবিধা না হয়। আশেপাশে কোথাও তামিম অথবা নিতুকে দেখা যাচ্ছে না। নবনী কিছুটা চিন্তিত হলো। নিতু মেয়েটার জন্য নবনীর মনে কেমন একটা মায়া জন্মেছে। মেয়েটাকে দেখলেই মনে হয় যেন নবনীর ভীষণ চেনা। নবনী আগে অবাক হতো খুব, যে মেয়েটার জন্য তার সংসার ভেঙেছে সেই মেয়েটার সাথে সে কেমন নির্দয় হেসে কথা বলছে। বস্তুত সবার চাইতে বেশি ভালো লাগছে তার সাথে কথা বলতে। এখন অবশ্য নবনীর অবাক লাগে না। নবনী বিশ্বাস করে তার জন্য উত্তম কিছু ছিল বলেই আল্লাহ তামিমের জীবন থেকে তাকে দূরে সরিয়ে দিয়েছেন। নয়তো কি নবনী কখনো এরকম পাগল করা ভালোবাসা পেত? মেঘকে কখনো ভালোবাসতে পারত? ভালোবাসার এই অংশ তো নবনীর কাছে আজীবন অজানা থেকে যেত। খাবার শেষ করে নবনী বের হতে যেতেই শুনতে পেয়ে গোল হয়ে বসে থাকা সব কটা মেয়ে সমত সুরে হেসে উঠেছে। নবনী পিছনে ফিরে তাকালো, দেখলো ওরা সবাই নবনীর দিকে তাকিয়ে কিছু বলছে আর হাসছে। পাত্তা না দিয়ে নবনী চলে গেল ক্যান্টিন থেকে। অফিস ছুটির পর নবনী বাসের জন্য দাঁড়ালো। মেঘ এসে নবনীর পাশে দাঁড়ালো। নবনী অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? মেঘ হেসে বলল, কি জানি, বুকের ভেতর কেমন আনচাল করছে বারবার। তোমাকে দেখতে ইচ্ছে করছে ভীষণ, তাই ছুটে এলাম। আজকাল নিজেকে 18 বছর বয়সী তরুণ মনে হয়, সদ্য যে ভালোবেসেছে কাউকে। নবনী আর কথা বাড়ল না, লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে রইল। মেঘের এসব কথা নবনীকে রক্তিম করে তুলে। নবনী নিজেকে খোলা ফসলের মাঠ মনে হয়, যেখানে বাতাস বয়ে মেঘ নবনীর সর্বাঙ্গে শিহরণ তুলে যায়। কেঁপে কেঁপে ওঠে নবনী তখন। কিছুক্ষণ উৎসুট করে মেঘ বলল, নবনীতা, অফিস থেকে জাফলং ট্যুরে যাবে আমাদের সিইওর অ্যানিভার্সারি উপলক্ষ করে। অফিসের সবার যেতে হবে। আমি ভীষণ খুশি হব তুমি যদি আমার সাথে গাড়িতে করে যাও। নবনী হাসলো মেঘের কথা শুনে। জাফলং কেন যাওয়া হচ্ছে
তার সিমলাদের থেকে নবনী জেনেছে। মেঘকে সেসব না বলে নবনী বলল। অন্য সবাই কিভাবে যাবে? মেঘ বলল। বাস নেওয়া হবে সবার জন্য। নবনী বলল। অন্যরা যেভাবে যাবে আমিও সেভাবেই যাব। পার্সোনাল কোনো সুবিধা আমি চাই না। মেঘ আশাহত হলো কিছুটা। নবনী বলল। আচ্ছা ট্রেনে যাওয়া যায় না? আমার ট্রেনে চড়া হয়নি কখনো। মেঘ বলল। তুমি বললো তো আমি তোমার জন্য ফ্লাইটে যাবার ব্যবস্থা করতেও রাজি। ট্রেন সেখানে কি আর ব্যাপার। নবনী মেঘের কাছাকাছি দাঁড়িয়ে বলল। এত ভালোবাসা? মেঘ 2 পা এগিয়ে এসে বলল। অনেক ভালোবাসা। নবনীর ভীষণ কাছে গিয়ে মেঘ দাঁড়ালো। জেন্টস পারফিউমের গ্রান নবনীর নাকে ভেসে এলো। কি মাতাল করা একটা স্নিগ্ধ গ্রান। নবনী পিছিয়ে গেল দ্রুত। এই মাতাল করা গ্রান নবনীর সহ্য হচ্ছে না। মেঘ মুচকি হেসে বলল। ভালোবাসা দিয়ে তোমাকে রাঙিয়ে দিতে চাই না বলি। তামিম সারাদিনই আর বাসায় ফিরেনি। ফোনও অন পায়নি নিতু তামিমের। এই পর্যন্ত প্রায় 78 বার ট্রাই করেছে নিতু। বিষণ্ণ হয়ে নিতু নিজের রুমে ফ্লোরে বসে রইল। নিতুর নিজেকে কেমন অচেনা বলে মনে হয়। একটা মানুষের ভালোবাসা পাওয়ার জন্য সে এত অস্থির হয়ে আছে, ভাবতেই নিতুর কান্না পায়। শুধুমাত্র ভালোবাসার মানুষটার জন্য নিতু এত উতলা হয়ে উঠেছে। তাকে সেই মানুষটা কখনো জানতে পারবে? সারা দিন নিতুর এভাবে কেটেছে, বুকের ভেতর দম বন্ধ করা যন্ত্রণা নিয়ে। কাউকে বলতে পারেনি নিতু এই অসহ্য যন্ত্রণার কথা। সন্ধ্যায় তাহেরা বেগম বাসায় রুমে বসে নিতুকে ডাকলেন। তারপর কঠোর সুরে বললেন। কোরবানির ঈদ চলে এসেছে, জানোই তো। তোমার বাবা মাকে কি বলেছো গরু কেনার কথা? নিতু অবাক হয়ে বলল। আমার বাবা মা গরু কিনবে নাকি কিনবে না সেটা তাদের ব্যাপার, সেখানে আমি কথা বলতে যাবো কেন? তাহেরা বেগম দাঁত কিরমিরিয়ে বললেন। কেন তোমার বাবা মা জানে না মেয়ের শ্বশুরবাড়িতে প্রথম কোরবানিতে ঈদে গরু পাঠানোর প্রচলন রয়েছে? এমনিতেই তো তোমার বাবা মা কোনো দায়িত্ব পালন করছে না। রমজানের ঈদে ইফতার আইটেম, শ্যামাই চিনি এসব কিছুই পাঠালো না। আমাদের সবার জন্য পোশাক তো পাঠালো না। এবার কোরবানি ঈদে গরু না পাঠালে ভীষণ খারাপ হবে। নিতু হেসে জিজ্ঞেস করলো। এত বছর বুঝি আপনারা রমজানে ইফতার না করে থাকতেন? নাকি আপনাদের বাসায় কখনো সেমাই আনা হয়নি? সেই সামর্থ্য আপনাদের নেই? অনেক সমাজসেবামূলক প্রতিষ্ঠান আছে এখন, যারা মানুষকে এইসব দিয়ে থাকে রমজানে। এত অভাব হলে সেখানে লাইনে দাঁড়ালে পারতেন সবাই মিলে। এত বছর কি আপনারা পোশাক পরতেন না ঈদে? তাহলে আমার বাবার বাড়ি থেকে পোশাকের অপেক্ষায় থাকার মানে কি? আর আমার বাবার বাড়ি থেকে পাঠানোর গরু দিয়ে আপনার কোরবানি দিতে হবে কেন? আপনার যদি সামর্থ্য না থাকে আপনি কোরবানি দিবেন না? এত বছর কি আশেপাশের লোকজন আপনাদের জন্য গরু কিনে পাঠাতো নাকি? তাহেরা বেগম অগ্নিশর্মা হয়ে বললেন। মুখে চ্যাটাং চ্যাটাং কথা বলা ছাড়া আর কি জানো? বিয়ের পর মেয়ের বাড়িতেই খাট, ফার্নিচার, নানান জিনিসপত্র দেওয়া লাগে। যেসব একই জানো না তোমার মা বাবা? তোমার মা বাবাকে শুধু এটাই জানে কিভাবে মেয়েদের বেতনের টাকায় ভাগ বসাতে হয়। ফকিন্নির ঘরের মেয়ে বউ করে আনাই এক এক সমস্যা। এরা ক্লাস মেনটেন করতে চলতে জানে না। নিতু মুচকি হেসে বলল। আপনারা বুঝি এতদিন ফুটপাতে ঘুমাতেন, তাই ছেলের শ্বশুর বাড়ি থেকে ফার্নিচার দিয়ে ঘর সাজাবেন সে আশায় বসেছিলেন। আপনি এত বছর সংসার করেও নিজের সংসার নিজের মন মতো সাজাননি কি ছেলেদের শ্বশুর বাড়ির আশায়? তাহলে তো বলতে হয় আসলে ফকিন্নি আপনি নিজে, যে অন্যের বাড়ির জিনিসপত্র আশা করে থাকে। আমার বাবা মা আমার উপার্জনের টাকা নেই, আপনার বা আপনার ছেলের এক পয়সাও সেখানে নেই। আমার টাকা আমার বাবা মায়ের জন্য সম্পূর্ণ বৈধ, তাদের হক আছে এই টাকায়। বরং আপনার কোনো অধিকার নেই আমার টাকায় আমার বাবার বাড়ি থেকে ফার্নিচার আশা করার। শামীম পত্রিকায় মুখ গুজে হাসতে লাগলো নিতুর কথা শুনে। তাহেরা বেগম বলার মতো কথা খুঁজে না পেয়ে বললেন। বেয়াদবের মতো মুখে মুখে তর্ক শিখেছ, সংসার করা তো শেখনি। কেমন বউ হলে স্বামী 2 দিন 1 রাত বাসায় ফিরেনি, অথচ সে বেহার মতো 3 বেলা খাবার গিলছে। স্বামীর চিন্তা মাথায় নেই তার, আবার আমার সাথে তর্ক করতে বসেছে। নিতু বিরক্ত হয়ে বলল। আপনার মতো আমি যেমন মা হলে আপনি একটু আগে জানতে পারলেন আপনার ছেলে গতকাল সকালে বাসা থেকে বের হবার পর আর বাসায় আসেনি। আপনি মা হয়ে নির্বিকার থাকতে পারলে, আমি বউ হয়ে কেন পারবো না? বউ হয়েছে বলে কি সর্বদাই আমার একার? তাহেরা বেগম লজ্জা পেলেন শুনে। মেয়ের বিয়ের উত্তেজনায় তার মনেই ছিল না বড় ছেলের কথা। একটু আগে স্বামী পত্রিকা পড়তে বসে তাকে জিজ্ঞেস করলো তামিম বাসায় নেই কেন। তখন তিনি শামীমের থেকে জেনেছেন
তামিম যে গত সন্ধ্যায় বাসায় আসেনি। তিনি ভেবেছেন নিতু জানে না এটা। তিনি যে একটু আগেই খবর পেয়েছেন। এখন দেখতে পেলেন এই মেয়ে সব শুনেছে। এর কান খরগোশের কানের মতো মনে হয়। তামিম বাসায় ফিরল রাত 10:30টায়। তামিমকে দেখে বাসার সকলে চমকে গেল। নিতুর হাত থেকে পানির গ্লাস মেঝেতে পড়ে ভেঙে গেল। পুরো বাসায় পিনপতন নীরবতা। সবাই চমকে তাকিয়ে আছে তামিমের দিকে। তামিমের দুই পাশে দুইজন লোক দাঁড়িয়ে আছে। শক্ত করে তামিমকে ধরে আছেন তারা। তামিম সোজা হয়ে দাঁড়াতে পারছে না। শামীম ছুটে গিয়ে তামিমকে জড়িয়ে ধরে সোফায় এনে বসালো। লোক দুটো শামীমকে উদ্দেশ্য করে বলল, মানুষ এরকম মাতলামি করে নাকি? ছি 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 ছি। উনি কি সব বাজে কথা বলছিলেন বারে বারে। মেয়েদের নিয়ে কেমন সব নোংরা কথাবার্তা। রাস্তায় নবনী বলে কাউকে নিয়ে কি সব আবোল তাবোল কথা বলছেন। লোক দুজনের কাছে শামীম ক্ষমা চেয়ে নিল ভাইয়ের এরকম ব্যবহারের জন্য। তামিম অকারণে খিলখিল করে হাসতে লাগলো। তারপর দুই চোখ ছোট করে নিতুর দিকে তাকিয়ে বলল, এই এই, তুই কোন সাহসে আবার বাসায় এসেছিস? শালি, তোর বস কই এখন? কুত্তার মতো পা চাটতে চলে এসেছিস আমার কাছে। তুই কি ভেবেছিস তোর মতো বিবাহিতা মহিলাকে মেঘের মতো লোক ভালোবাসবে? মোটেও না। ওরও তোর শরীরের উপর নজর। এইসব বলেই তামিম অপ্রকৃতিস্থের মতো ট্যাক ট্যাক করে হাসতে লাগলো। নিতুর বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল তামিমের দিকে। এই কাকে দেখছে সে? এই কি সত্যি তামিম, যাকে নিতু নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছিল? এই কি তার প্রতিদান? বর্ষার দ্বারা বইতে লাগলো নিতুর দুই চোখ বেয়ে। মাথার ভেতর বজ্রপাত হচ্ছে যেন। একটা অচেনা ঝড়ে উড়ে গেছে নিতুর সব ভালোবাসা, ভরসা, বিশ্বাস। ভেতর থেকে কেউ একজন চিৎকার করে নিতুকে বলছে, ভুল ভুল ভুল, সবকিছুই ভুল। তোর সব কিছুই ভুল ছিল নিতু। অনেক বড় ভুল করেছিস তুই। নিতু দাঁড়ানো থেকে পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। চেয়ার চেপে ধরে শক্ত করে দাঁড়িয়ে রইল। তামিম কিছুক্ষণ চোখ বন্ধ করে পড়ে রইল অজ্ঞানের মতো। তারপর আবারও চেঁচিয়ে উঠে কাঁদতে কাঁদতে বলল, নবনী, আমার নবনী, আমি তোমাকে ছাড়া ভালো নেই নবনী। আমি অনেক বড় ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও নবনী। আমি সব ছেড়ে দিব। কোনো মেয়ের সাথে কথা বলবো না, কোনো মেয়ের সাথে রুম ডেটে যাব না নবনী। একবার চান্স দাও আমাকে। আমি ভীষণ নিঃস্ব তোমাকে ছাড়া। আমার বুকের ভেতর সারাক্ষণ তুমি থাকো। আমি কোনো কিছুতে শান্তি পাই না। কত রাত আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি না। বাসায় আসলে তোমার পুতুলের মতো মুখখানা দেখি না। এই দুনিয়াদারি সব আমার কাছে অসহ্য লাগে তোমাকে ছাড়া। তোমাকে হারিয়ে ফেলার পর আমি তোমার মূল্য বুঝতে পেরেছি। আমি ভীষণ ভীত ছিলাম নবনী। মনে মনে তোমাকে চাইলেও মায়ের ভয়ে মুখ ফুটে কিছু বলতে পারিনি। নিতুকে আমি ভালোবাসতে পারিনি। নিতু ছিল আমার ক্ষণিকের মোহ নবনী। আমি কোনটা মনের ভালোবাসা আর কোনটা মোহ তার পার্থক্য বুঝতে পারিনি। নিতুকে তো আমি শুধু বিছানা পর্যন্ত চেয়েছি, সংসার করার জন্য নয়। নিতু আমার জন্য পারফেক্ট নয়, আর না আমি নিতুর জন্য। আমার মন তো তোমাকে চেয়েছে। তুমি কেন আমার মনের কথা বুঝতে পারলে না? কি থেকে কি হয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না। তুমি এই থাপ্পড় আমাকে আরো আগে কেন দাওনি? তাহলে তো আমার হুঁশ হতো। আমি সহ্য করতে পারি না নবনী। তোমার পাশে অন্য কেউ আমার সহ্য হয় না। বুকের ভেতর ঈর্ষার আগুন জ্বলতে থাকে। নিতু ধপ করে ফ্লোরে বসে পড়ল। তাহেরা বেগম ব্যতিব্যস্ত হয়ে বললেন, শামীম, তোর ভাইকে আমার রুমে নিয়ে শুয়ে দে। ও তোর মাথা ঠিক নেই। কি বলছে সব ও? শামীম ধরতে যেতে তামিম পায়ের জুতো ছুঁড়ে মারলো শামীমের দিকে। তারপর টলমলো কণ্ঠে বলল, কোনো শালা আমাকে ধরতে আসবি না। আজ আমি সব বলে দিব আমার নবনীকে। অনেক সহ্য করেছি শালা, আর না। নবনী শুধু আমার। এই তাহেরা, চুপ হারামির বাচ্চা, তোর জন্য আমার নবনীকে হারিয়ে ফেলেছি। আমি তোকে শেষ করে ফেলবো। বলতে বলতে তামিম বমি করে দিল। শামীম উঠে গিয়ে তামিমকে ধরে তাহেরা বেগমের রুমে নিয়ে গেল। বিছানায় শুয়ে দিতেই তামিম উঠে বসলো। তারপর চিৎকার করে বলল, কোন শালা আমাকে কি করবে? আমি কি কাউকে ভয় পাই নাকি? দরকার হলে আজ সারা রাত মেয়ে নিয়ে কাটাবো। নবনীকে আমি কি ভয় পাই নাকি? ও যদি ওই শালার মেয়েদের সাথে লাইন করতে পারে, আমি কেন পারবো না? আমার নবনী আমার কাছে আর আসে না কেন? কতদিন আমার খোলা বুকে নবনী আছড়ে পড়ে না? আমার বুকের বাম পাশে ভীষণ কষ্ট হয়। তারপর শামীমকে জড়িয়ে ধরে কেঁদে বলল, ভাই আমার, তোর ভাবিকে বল আমার সাথে যেন রাগ না করে। আমি সত্যি ভালো হয়ে যাব। নিতুর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। বাবাকে বল আমাকে মাফ করে দিতে। আমি নবনীকে সত্যি ভালোবাসি, আর কখন এসব করব না। নবনীকে বলো ও যাতে না যায় আমাকে ছেড়ে।
বাবাকে বল নবনীকে বুঝিয়ে বলতে। আমি নবনীর পায়ে ধরে ক্ষমা চাইবো। বিয়ের আগে মেয়েদের সাথে রাত কাটানোর জন্য, নিতুকে ভালোবাসার জন্য, সবকিছুর জন্য ক্ষমা চাইবো। বলতে বলতে কাঁদতে লাগলো তামিম। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। পাশের রুম থেকে নিতু সব শুনতে পেল। শূন্য দৃষ্টিতে নিতু সিলিং এর দিকে তাকিয়ে রইল। মাথার উপরে ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখার বাতাসে জানালার পর্দা থর থর করে কাঁপছে। সেই কাঁপন নবনীর সর্বাঙ্গ প্রত্যঙ্গে কাঁপন ধরিয়ে দিচ্ছে যেন। দু চোখ অশ্রুতে টলমল হয়ে আছে। এতদিন ধরে মাথার ভেতর ঘুরতে থাকা প্রশ্নের আজ জবাব পেয়ে গেল। অথচ এই জবাবে নিতুর বুক পেটে গেল যেন। একরাশ শূন্যতা বুকের ভেতরটা ক্রমে দখল করে নিচ্ছে। নিতুর মনে হচ্ছে নিতুর স্বপ্ন দেখছে। এসব কিছুই হচ্ছে না। তামিম এখনো বাসায় আসেনি। বুকের ভেতরটা ক্ষণে ক্ষণে দুমড়ে মুচড়ে যাচ্ছে। অসহ্য যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে নিতুর সারা দেহ। তীক্ষ্ণ ছুরি দিয়ে কেউ যেন কুপিয়ে কুপিয়ে ফালা ফালা করে দিচ্ছে নিতুর কলিজা। চিৎকার করে নিতু আল্লাহকে ডেকে বলল, হায় আল্লাহ, এত যন্ত্রণা কেন হচ্ছে? কেন এরকম হলো আমার সাথে? আমার ভালোবাসা তো সত্যি ছিল, তবে কেন আমার জন্য কারো ঘর ভাঙলো? তামিম প্রলাপ বকে যাচ্ছে ঘুমের মধ্যেও। বারবার নবনীকে ডাকছে, কখনো গালাগাল করছে, কখনো ক্ষমা চাচ্ছে। নিতুর সমস্ত পৃথিবী যেন অন্ধকার হয়ে আসছে। যন্ত্রণায় বিশ্বাস ভেঙে যাওয়ার বিপন্ন হয়ে যাচ্ছে নিতু। মনের ভিতর এক কোণে একটা আশার প্রদীপ তবুও টিপ টিপ করে জ্বলছে। এসব যেন মিথ্যে হয়, এসব যেন তামিমের প্রলাপ হয়। শামীম বাইরে এসে দেখে নিতুর বেহাল অবস্থা। শামীম ছুটে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। নিতুকে একটু পানি খাইয়ে দিয়ে মাথায় একটু পানি দিল। তারপর উঠিয়ে নিয়ে সোফায় বসালো। ক্লান্তিতে অবসাদে ব্যথায় নিতুর অবস্থা ভীষণ খারাপ। তবুও নিতু থেমে থেমে বলল, ভাই, আপনি আমার ছোট ভাইয়ের মতো। আমি আপনার পায়ে পড়ি, আপনি আমাকে সত্যি করে বলুন, এইসবের মানে কি? নবনীর সাথে তামিমের কিসের সম্পর্ক ছিল? শামীম সোফায় হেলান দিয়ে বসে বলল, এখন আর আপনার থেকে লুকানোর মতো কিছু নেই। আগেই জানার দরকার ছিল আপনার এসব ব্যাপার। এখন যখন জেনে গেছেন তখন সবাই বলবে আপনি আমার ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। নবনী ভাবি ছিল প্রথম স্ত্রী। নিতুর মাথায় আসমান ভেঙে পড়ল শুনে যে আশার প্রদীপ নিভু নিভু করে জ্বলছিল, এক ঝটকায় তাও নিভে গেল। নিতু দুই হাতে বুক চেপে ধরে সোফায় শুয়ে পড়ল। নিজের কানকে নিতুর বিশ্বাস হচ্ছে না কিচ্ছুতেই। শামীম একটু থেমে বলল, আমার বিয়ে হয় ভাইয়ার বিয়ের আগে, এজন্য বাবা ভীষণ রেগেছিলেন আমার উপর। অল্প বয়সে দিশার প্রেমে পড়ে যায়। মা জানতে উঠে পড়ে লাগেন বিয়ের জন্য। নিজে থেকে আমার আর দিশার বিয়ে দেন। দিশার বাবার টাকা পয়সা আছে, এই লোভ মা সামলাতে পারেননি। মা চেয়েছিল ভাইয়াকেও এরকম একটা মেয়ে দেখে বিয়ে করাবে, কিন্তু বাবার জন্য তা পারেনি। ভাবিকে দেখেই বাবা সিদ্ধান্ত নিলেন ভাইয়ার বউ করার। কারো অনুমতি না নিয়েই ভাইয়ার বিয়ে দিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল ভাবি আর ভাইয়ার সাথে। যদিও মায়ের উস্কানিতেই ভাইয়া ভাবির সাথে প্রায় সময় ঝামেলা করত, তবুও ভাবি সেসব গায়ে মাখত না। হেসে উড়িয়ে দিয়ে বলতো, সংসার করতে গেলে এরকম কত কিছুই হয়। মা ভাবির বাড়ির অবস্থান নিয়ে সবসময় ভাবিকে কথা শোনাতো। ভাবিকে কখনো টু শব্দ করতে দেখিনি। ভাইয়াকে কখনো ভাবির হয়ে প্রতিবাদ করতে দেখিনি। ভাবির মুখে অভিযোগ দেখিনি। এত শক্ত ধৈর্যশীল ভাবি আমার মুচড়ে পড়লো সেদিন, যেদিন আমার আর ভাইয়ার সম্পর্কের কথা জানতে পারলো। মা জানার পর থেকে ভাইয়াকে ইন্ধন দিতে লাগলো ভাবিকে ছেড়ে দেওয়ার জন্য। ভাবিও এই অপমান সহ্য করতে পারেনি, বাসা ছেড়ে চলে গেছেন। আমার ভাই সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগেন, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। তাই আবারও মায়ের কথা ভেবে ভাবিকে ছেড়ে দিল। এই আঘাত আমার বাবা সহ্য করতে না পেরে মারা গেলেন। আপনি চাকরিজীবী মেয়ে, মাস শেষে মা আপনার বেতনের টাকায় ভাগ বসাতে পারবে, এই স্বপ্ন দেখেই মা দ্রুত আপনার আর ভাইয়ার বিয়ে দেন। ভাইয়ার প্রেমে অন্ধ হয়ে আপনিও বিয়ে করতে চলে এলেন। মধ্যখানে শেষ হয়ে গেল ভাবির সংসার। আমার বাবার জীবন ভাবিকে হারিয়ে ফেলার পর ভাইয়া ভাবির শূন্যতা অনুভব করতে শুরু করলো। আপনাকে বিয়ে করে আনার পর ভাইয়া বুঝতে পারলো সে আসলে ভুল করেছে। আপনার প্রতি ভাইয়ার ভালো লাগা ছিল, কিন্তু ভালোবাসা ভাবির জন্যই ছিল। নিতুর বুকের ভিতর হাতুড়ি পেটা করতে লাগলো কেউ। কাঁদতে কাঁদতে নিতু ফ্লোরে পড়ে গেল। কি করলো সে এটা? একটা মেয়ের স্বপ্নের সংসারে সে অভিশাপের ছায়া হয়ে এলো।
তার জন্য ভেঙে গেল কারো 3 বছরের সাজানো স্বপ্ন। কিভাবে পারলো সে এই কাজ করতে? নিতুর মনে হলো তার যেন দম বন্ধ হয়ে আসছে। এত বড় প্রতারণা নিতু সহ্য করতে পারলো না। সে তো সরল মনে ভালোবেসেছে, তবে কেন এভাবে ঠকে গেল সে? ভালোবাসার এই প্রতিদান কেন পেল? একজন প্রতারকের সাথে এতগুলো দিন কাটিয়ে দিল কিভাবে? বাঁধ ভাঙ্গা চাঁদের আলোয় আলোকিত চারপাশ, মৃদু মন্দ শীতের হাওয়া বইছে। নবনী দাঁড়িয়ে আছে রুমের সাথে লাগোয়া বেলকনিতে, কানে ফোন ধরে আছে এক হাতে, অন্য হাতে একটা কফির মগ। মেঘ ফিসফিস করে বলল,